গুড মর্নিং। নীলা রাগ করে উত্তর দেয়। রাগ তোর মর্নিং। আর বেড থেকে উঠে বাথরুমে ঢুকতে যাবে তখনই আশফি দৌড়ে ওর আগে বাথরুমে ঢুকে হাসতে হাসতে দরজাটা লাগিয়ে দিল আর ভেতরে গিয়ে শাওয়ারটা সেরে দিয়ে গান গাইতে থাকে। মনে রং লেগেছে তাই বোধহয় এত খুশি। আশফি রেডি হয়ে ক্যাম্পাসে চলে গেল। ক্যাম্পাসে গিয়ে নীলার জন্য অপেক্ষা করছে, কিন্তু নীলা এখনো আসছে না। ধ্যাৎ, ওই বচ্চাত মেয়েটা এখন আসছে না কেন? ও না আসলে তো আমাদের অভিনয়টা নেক্সট পার্ট দেখাতে পারবো না। বাসা থেকে আসতে এতক্ষণ লাগে। উফ, মনে হচ্ছে এখন বাইক নিয়ে গিয়ে ওকে উড়িয়ে নিয়ে এখানে চলে আসে। সন্ধ্যায় আশফি বাড়ির ভেতরে ঢোকার সাথে সাথে আশফির বাবা আশফিকে বলছে, নীলা কোথায়? কেন, নীলা বাড়িতে নেই? বাড়িতে থাকলে কি আর তোকে জিগাই? অতচ্ছাড়া পিটিয়ে আজকে তোর পিঠের ছাল তুলে ফেলবো। কি করেছিস নীলাকে? বাবা? নীলা ওর বাবার বাড়ি চলে গেছে। ওর বাবা ফোন করে আমাকে জানিয়েছেন বাসায় গিয়ে নাকি অনেক কান্নাকাটি করেছে। তোর জন্য কি কেলেঙ্কারিটাই না হয়ে গেল? এখন আমি আমার বন্ধুর কাছে মুখ দেখাবো কি করে? বাবা, আমি এসব কিচ্ছু জানি না। বের হ, বের হ আমার বাসা থেকে, বের হয়ে যা। কোনো অমানুষ আমি পুষতে চাই না। আশফি বাসা থেকে বের হয়ে রাস্তায় রাস্তায় হাঁটছে। রাস্তার ল্যাম্পপোস্টের হলুদ আলোয় ফুটপাত দিয়ে হেঁটে চলেছে উদ্দেশ্যহীনভাবে। হঠাৎ একদল ছিনতাইকারী এসে আশফির মোবাইল ফোন, টাকা, হাতঘড়ি, এমনকি পায়ের জুতোটাও ছিনিয়ে নিয়ে গেল। আশফি এখন খালি পায়ে রাস্তা দিয়ে হাঁটছে, যেমনভাবে হাঁটে তার প্রিয় হুমায়ুন আহমেদের হিমু গল্পের হিমু চরিত্রটা। আজ হিমুর মতোই খালি পায়ে উদ্দেশ্যহীনভাবে পিচ ঢালা রাস্তাতে হেঁটে যাচ্ছে, কিন্তু পরনে হিমুর মতো হলুদ পাঞ্জাবি নেই। হিমুও তো একজন মহাপুরুষ। হিমুর সাথে তার অনেক পার্থক্য খুঁজে পাচ্ছে, তবু নিজেকে কোনো এক মহাপুরুষ ভেবে হেঁটেই চলেছে। হাঁটতে হাঁটতে খিদে পেয়ে গেল। এখন তো আমার কাছে একটা পয়সাও নেই, সব তো ছিনতাই করে নিয়ে গেছে। সময় রাত 2টা। আশফি রাস্তার পাশের একটা টং দোকানের বেঞ্চে বসলো। দোকানওয়ালা আশফিকে দেখে বলছে, সাহেব চা খাইবেন? আমার কাছে তো কোনো টাকা নেই, পথে ছিনতাই করে ধরেছিল। তা আপনারা দেখাই বোঝা যাইতেছে, দাম দেওয়া লাগবো না। কত মানুষ রাতের বেলা পথের মধ্যে ঘুরে, তা আপনি যাইবেন কই? কোথায় যাবো জানি না। তখনই এই টং দোকানের আরেকটা বেঞ্চে পাঞ্জাবি পরা মুখ ভর্তি দাড়িওয়ালা একজন যুবক এসে বসলো। তার এক কাঁধে কবি সাহিত্যিকের মতো একটা ঝুলন্ত ব্যাগ রয়েছে। সে বেঞ্চে বসেই বলছে, মামা ভালো আছো? চা দাও। মনে হচ্ছে এটা তার পূর্ব পরিচিত। ভালাই আছি। আজ কই থেকে আইলেন? আজও কি সারারে থাকবেন নাহি ম্যাচে যাইবেন? যুবকটি হেসে বলছে, আজকে একটা গ্রামের দুর্গম এলাকায় ছোট বাচ্চাদের হাতে কিছু বই বিতরণ করতে গিয়েছিলাম। ওখান থেকে আসার পথে মেডিকেলের এক রোগীকে রক্ত দিয়ে আসলাম। আজ ম্যাচে ফিরবো না, সারা রাত রাস্তা দিয়ে হেঁটে রাত পার করব। সত্যি খুব আজব মানুষ আপনি, তবে অনেক ভালো মানুষ। আশফি এতক্ষণ ধরে ওদের সব কথা শুনছে। দোকানদার আশফিকে চা দিয়ে বলছে, আপনিও কি ইনার মতো রাতের বেলা হাঁটেন নাহি? না, হাঁটি না, আজই প্রথম। সারা রাত রাস্তায় হাঁটে তো আধ্যাত্মিক আর মহাপুরুষেরা। আমি আধ্যাত্মিক সাধনা করতে বের হতে চাই, কিন্তু এইভাবে হঠাৎ করে প্রস্তুতি না নিয়ে বের হয়ে পড়বো ভাবিনি। আশফির কথা শুনে যুবকটি হাসতে হাসতে বলছে, সাধনা করতে আবার প্রস্তুতি? মহাপুরুষদের প্রস্তুতি নিতে হয় না। তা তুমি কেন উদ্দেশ্যহীনভাবে হাঁটবে? দেখে তো ভদ্র ঘরের ছেলে বলেই মনে হচ্ছে। জি, আমি ভার্সিটিতে পড়াশোনা করছি। আমার ইচ্ছা গুরুজির মতো মহাপুরুষ হব, আধ্যাত্মিক সাধনা করতে দেশ বিদেশ ঘুরে বেড়াবো। দেখ, এখানে তো মশা কেন? মশার কামড়ে মরে যাচ্ছে। ইস, আহ! আশফি তার হাত পায়ে মশা মারার জন্য বাড়ি দিচ্ছে। যুবকটি আবারও হাসতে হাসতে বলছে, সাধনা করবে আবার এই সামান্য কয়েকটা মশা সহ্য করতে পারছো না? ভদ্র ঘরে মানুষ হয়েছে তো, তুমি এসব পারবে না। তোমার সাথে এই আবহাওয়া যায় না। এই পথে পদে পদে বিপদে পড়বে তুমি। তোমার কাছে এসব বিপদই মনে হবে, আর মহাপুরুষদের কাছে এসব সাধারণ ব্যাপার। আপনি কি বলতে চাচ্ছেন? আমি মহাপুরুষ হতে পারবো না? যুবকটি শান্ত গলায় উত্তর দেয়, না, পারবে না। তোমার চিন্তার সাথে তুমি তোমার বাস্তবকে মেলাতে পারবে না। যুবকটি দোকানদারের থেকে চা হাতে নিয়ে নিয়েই বলছে, তোমার কাছে কি মোবাইল ফোন আছে? এই মুহূর্তে নেই, চিন্তা হয়ে গিয়েছে। তুমি ওটার অভাব অনুভব করছো? ওটা ছাড়া তোমার চলবে না এমন কিছু কি মনে হচ্ছে? অবশ্যই, এই যুগে মোবাইল ছাড়া নিজেকে একদম অসহায় লাগে। আমি এটা ছাড়া চলতেই পারবো না। কিন্তু মহাপুরুষদের তো কোনো মোবাইল ফোনের দরকার হয় না।
আমার কাছে মোবাইল ফোন নেই। আমার টাকা পয়সা ছিনতাইকারী নিয়ে গেছে, আর এখন খুব ক্ষুধাও লেগেছে। টাকা না থাকায় হোটেলে যেতে পারছি না। কিন্তু মহাপুরুষদের টাকা পয়সার কোনো চিন্তা থাকে না, কখনো খাওয়া জোটে কখনো জোটে না। কে আপনি? এত কিছু কিভাবে জানেন? নাই বা জানলে আমার পরিচয়। তবে তুমি যে চিন্তা ভাবনা মাথায় রেখেছো তা ত্যাগ করো, কারণ আমি স্পষ্ট বুঝতে পারছি তুমি কোনো মহাপুরুষ বা কোনো সাধনা কোনো কিছুই করতে পারবে না। তুমি সাধারণ মানুষের মতো কোনো ভদ্র ঘরে বড় হয়েছো, তোমার সব কিছুর চাহিদা রয়েছে। দেখে বুঝতে পারছি তুমি খুব ক্লান্ত। যাও বাড়ি ফিরে জগতের এসব চিন্তা ঝেড়ে ফেলে একটা শান্তির ঘুম দিয়ে সাধারণভাবে জীবন যাপন করো। আশফি যুবকটির কথাগুলো ভাবছে। তার কথাগুলো তো ফেলে দেওয়ার মতো নয়। মশার কামড় সহ্য করতে না পারা, মোবাইল, টাকা পয়সা, এসব কিছুর অভাব সে এখন অনুভব করছে। এমনকি ক্ষুধাও লেগেছে প্রচুর। কিন্তু মহাপুরুষদের তো এসবের দরকার হয় না। আশফির একটা নির্দিষ্ট ঠিকানা আছে। এই ক্লান্ত শরীরটা চাইলেই সেখানে ফিরে যেতে পারবে। এভাবে তো সত্যি মহাপুরুষ হওয়া যায় না। যুবকের কথাগুলো আশফিকে খুব ভাবাচ্ছে। হঠাৎ যুবকটির কথায় আশফির ভাবনার ছেদ ঘটল। আমি আসি, আর এখন তুমি ভদ্র ছেলের মতো ঘরে ফিরে যাও। তোমার বাড়ির লোকেরা অনেক চিন্তায় রয়েছে, তাদের কষ্ট দিও না। বাড়ি যাবো কিভাবে? আমার তো বাড়ি থেকে বের করে দিয়েছে এসব করতে চাই বলে। যুবকটি এবার হাসতে হাসতে বলছে, আরে পাগল, পাগলামি করলে তো শুধু বাড়ি থেকে বের কেন, মেন্টাল হসপিটাল থেকে শুরু করে জেলেও যাওয়া লাগতে পারে, অনেক কিছুর সাথে সাক্ষাৎ ঘটতে পারে। আমাকে সাথে নেবেন? আমি আজকের রাতটা আপনার সাথে হাঁটতে চাই। এতে বিপদ ঘটতে পারে তো তোমার। কি বিপদ? এই যে বললাম, পাগলামি করলে জেল থেকে শুরু করে মেন্টাল হসপিটালের সাথে সাক্ষাৎ হতে পারে। আপনার কথার মানে বুঝলাম না, তবু আমি আজ রাতটা আপনার সাথে হাঁটবো। বুঝবে কিভাবে? তুমি তো আর এই জগতের সাথে পরিচিত নাও। তবে তোমার সাথে আমি খুব সাবলীলভাবেই কথা বলছি। মানুষ অনেক সময় আমার কথা আর কাজে খুবই বিরক্ত হয়। আশফি আর সেই পাঞ্জাবি পরা যুবকটি রাস্তায় হাঁটতে শুরু করলো। ওদিকে বাড়িতে আশফির মা কান্নাকাটি শুরু করে দিয়েছেন। ওগো, দেখো না ছেলেটা এত রাতে কোথায় গেল। এই রাতের বেলায় কোথায় খুঁজবো? ফোনটাও তো সুইচ অফ করে রেখেছে। আশফি বাবা, তুই একটু দেখ না তোর ভাইটা কোথায় গেল। মা চিন্তা করুন, আমি খোঁজ লাগাচ্ছি। আপনি আমার মনের কথা জানলেন কি করে? আপনি টেলিপ্যাথিক পদ্ধতি জানেন নাকি? দারুণ মানুষ তো আপনি। না, জানি না। তোমাকে দেখে কেন যেন মনে হলো তুমি এসব চিন্তা করো। আপনি কি মহাপুরুষদের কেউ? আমি কেউ না, আবার ধরলে অনেক কিছুই। আচ্ছা, তোমার পরিবারে কে কে আছেন? মা, বাবা, ভাই, ভাবি, দাদি, চাচা, চাচি, চাচাতো বোন, সবাই। বাহ, ভালোই। প্রেমিকা নেই? না মানে বউ আছে। সেই বউকে নিয়ে তুমি অনেক চিন্তিত, তাই না? শোনো, তোমাকে একটা কথা বলি। তুমি এসব চিন্তা ঝেড়ে ফেলে স্বাভাবিকভাবে জীবন সাজাও। আপনি এই কথা বলছেন কেন? তুমি যেখানেই যাবে তোমার বউকে নিয়ে চিন্তা করতে শুরু করবে। কারণ মহাপুরুষেরা মানুষের কষ্ট দেখতে পারে না, আর তারা কষ্টের মাঝে থাকেও না। জগতের কোনো কিছুই তাদের থামাতে পারে না। কিন্তু তুমি তো এখনই নিজের চিন্তায় নিজেই চিন্তিত হয়ে পড়েছো। তাহলে তুমি কি পারবে পৃথিবীর সকল চিন্তার ভার উপেক্ষা করে এই পথে আসতে? আমাদের কাছে যা স্বাভাবিক তোমাদের কাছে তা বিপদ। আশফি আর যুবকটি মেইন রোডে হাঁটতে হাঁটতে রাস্তায় নাইট ডিউটি করা কিছু পুলিশ সন্দেহ করে ওদের ধরে ফেললো। দুজনকেই থানায় ধরে নিয়ে যাওয়াতে হাজতের ভেতরে ঢুকিয়ে দিল। কি হলো এটা? আমাদের এইভাবে ধরে এনে হাজতে ঢোকালো কেন? যুবকটি খুব স্বাভাবিকভাবেই হাসতে হাসতেই বলল, ওই যে বলেছিলাম, পাগলামি করলে জেল থেকে শুরু করে মেন্টাল হসপিটালের সাথেও সাক্ষাৎ করা লাগতে পারে। এইভাবে জেলের মধ্যে এসে আপনি হাসছেন? ওদিকে চিন্তা আমার মাথা কাজ করছে না। এক খুব ক্ষুধা লেগেছে, আর তুই এখান থেকে বের হবই বা কি করে? আমাদের কাছে এটা স্বাভাবিক, তোমাদের কাছে এটা বিপদ। ওই যে আমরা রাতের বেলা কোনো কাজ ছাড়াই রাস্তা দিয়ে পাগলের মতো হাঁটছিলাম, তাই পুলিশ আমাদের চোর ছিনতাইকারী ভেবে আটক করছে। তুমি চিন্তা করো না, সকাল হলেই এরা আবার ছেড়ে দেবে। আপনার কি এরকম অভিজ্ঞতা আগে হয়েছিল? হ্যাঁ, বহুবার। এখন তুমি এইসব চিন্তা বাদ দিয়ে স্বাভাবিক জীবন নিয়ে ভাবো। কারণ এখন হয়তো তুমি কিছু বুঝতে পারছো না, কিছুদিন পর যখন সংসারের দায়িত্ব কাঁধে এসে পড়বে, তখন এসব চিন্তা তোমার মাথা থেকে উড়ে চলে যাবে। তুমি চাইলেও এই সমাজ আর তোমার পরিবার এগুলো কিছুই ছাড়তে পারবে না। এসব চিন্তা তোমাকে সবসময় তাড়া করে বেড়াবে। সবার জন্য সব কিছু নয়, এটা বোঝো। এই যে তুমি এখন হাজতের ভিতরে ঢুকে বের হওয়ার চিন্তা করছো,
এর থেকেও ভয়াবহ চিন্তা সব সময় তোমার পিছনে লেগেই থাকবে। তাহলে আমি এখন কি করব? তোমার উদ্দেশ্য আছে, এই হাজত থেকে বের হয়ে বাড়ি যেতে চাও, রাইট? আশফি অবাক হয়ে উত্তর দিল, হ্যাঁ। আর তোমার বউ কোথায় আছে, কি করছে সেটা একবার হলেও জানতে চাও, এম আই রাইট? মানে ও রাগ করে বাড়ি ছেড়ে গেছে। ও না ফিরলে হয়তো আমাকে ওর বাড়িতে ঢুকতে দেবে না, তাই ওর কাছে গিয়ে ওকে ম্যানেজ করতে হবে। তার মানে তুমি তোমার বউয়ের চিন্তাও করছো? হায় রে মহাপুরুষ, এত কিছু ম্যানেজ করে কি আর মহাপুরুষ হওয়া যায়? মাথা থেকে ঝেড়ে ফেলো তো এসব। শুধু শুধু নিজের জীবন নিজেই জটিল বানাচ্ছ। হ্যাঁ, তা ঠিক। আমার কঠিন পরিস্থিতিতে আছে। কাল থেকে সহজ পরিস্থিতিতে থাকবে। তোমার জীবনের লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে, কিন্তু আমাদের নির্দিষ্ট কোনো উদ্দেশ্য নেই। তাই ঘরের ছেলে ঘরে ফিরে সুস্থ সুন্দর জীবন যাপন করো, তখন এসব কঠিন পরিস্থিতিতে আর পড়তে হবে না। আর সবসময় এত ভয় আর চিন্তাতেও থাকতে হবে না। এই কথাগুলো শুনে আশফির এখন মনে হচ্ছে উনি হয়তো ঠিকই বলেছে। আমাদের মহাপুরুষ হতে কি পদে পদে বিপদে পড়ছে, আর সব কিছুতে আটকে বাধাগ্রস্ত হচ্ছে। এতে না পারবো আমি মহাপুরুষ হতে, আর না পারবো ওইসব চিন্তা পুরোপুরি বাদ দিতে। কি হলো, কি ভাবছো? তাহলে ওই কথাই রইলো। আশা করি সব বুঝতে পেরেছো। চাইলেই সবাই সবকিছু করতে পারে না, সবার জন্য সবকিছু নয়। আর সকাল হলেই তুমি তোমার বাড়ি ফিরে যেতে পারবে, তাই এখন নিশ্চিন্তে ঘুমাও। খুব হালকা লাগছে নিজেকে, মনে হলো মাথার উপর থেকে একটা বোঝা নেমে গেল। আমার মতো পাগলদের মাথায় কখনো কোনো বোঝা থাকে না। অদ্ভুত মানুষ আপনি, মনে হচ্ছে আমি কোনো মহাপুরুষে দেখা পেয়েছে। যুবকটি এবার আর কিছু না বলে হাজতের দেয়ালে হেলান দিয়ে চোখ দুটো বন্ধ করে ফেলল। সকাল হলে আশফির বাবা আর ভাই আশিক আশফিকে হাজত থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য আসে। কিরে, এখানে এলে কিভাবে? কাল থেকে অনেক জায়গায় তোর খোঁজ করেও তোকে পাইনি। শেষে আজ সকালে পুলিশের কাছে তোর খোঁজ করতে গিয়েই তারা জানায় তুই নাকি এইখানে। মাঝরাতে রাস্তা দিয়ে হাঁটছিলাম, তাই পুলিশ ধরে নিয়ে এসছে। বাড়ি চল বাবা, আর পাগলামো করিস না, তোর মা অনেক চিন্তা করছে। আশফি ওদের সাথে থানা থেকে বের হয়ে যুবকটির থেকে বিদায় নিতে যাবে, তখনই দেখলো সে এখানে আর দাঁড়িয়ে নেই। অদ্ভুত, আমাকে না বলে চলে গেল। দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার কি ভাবছিস? না, কিছু না, চল যাওয়া যাক। নীলা এখনো ঘুমাচ্ছে। অবন্তীর ডাকে এবার চোখ মেলে তাকিয়ে উঠে বসলো। তুই কখন এলি? এইমাত্র, বেশিক্ষণ হয়নি। তোর কি হয়েছে বলতো? ক্যাম্পাসেও আসিস না, ফোনও বন্ধ। এমনিতেই মনটা একটু খারাপ, তাই। তুই কালকে ক্যাম্পাসে না আসায় ড্যানি ছেলেটা তোর খোঁজ করে করে আমাদের একদম পাগল বানিয়েছিল। মনে হয় তোর প্রেমে পড়ে গেছে। সেটা কিন্তু দারুণ হ্যান্ডসাম, বয়ফ্রেন্ড হিসেবে একদম পারফেক্ট। ও রিয়েলি? হ্যাঁ, এখন উঠে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নে, ক্লাসে যাব। নীলা মনে মনে ভাবছে, কাল রাগ করে এই বাড়িতে চলে এলাম, কই আশফি তো একবারও আমার খোঁজ করলো না। মনে হয় গার্লফ্রেন্ড লাবণ্যকে নিয়ে ব্যস্ত। এদিকে আশফি বাসায় আসায় মা বাবার আদর বেড়ে গেল। বাবা, সারা রাত কোথায় ছিলি? এই মায়ের কথা কি তোর একবারও মনে হয়নি? যা বাবা, হাত মুখ ধুয়ে আয়, তোকে খেতে দেই। একদিনেই চোখ মুখ একদম শুকিয়ে ফেলেছিস। আশফির বাবাও ইমোশনাল হয়ে বলছেন, তোর চিন্তায় কাল আমার ঘুম হয়নি। বাবা আসবি, এরকম পাগলামো কেন করিস? দেখ বাবা, আমার বয়স হয়েছে, এখন কি তোর কোনো আক্কেল হবে না? আমার বন্ধুর কাছে তোকে নিয়ে আমি কত গর্ব করতাম। আশফি মনে মনে হাসতে হাসতে বলছে, হ্যাঁ, কেল্লা ফতে, আমার কি কদর। আমি বাড়ি থেকে বের করে দিয়ে ভালোই হয়েছে। এখন সবাই আমার কি খাতির যত্ন করছে। আহা, মনে হচ্ছে স্বর্গে আছে। খাওয়া দাওয়ার পর আশফি তার রুমে গিয়ে খুব অবাক হলো। দেয়ালের দিকে তাকিয়ে একদম 440 ভোল্টের শক। পুরো রুমে শুধু লেখা, ছুঁয়ো না আমায়। এটা নিশ্চয়ই নীলার কাজ, যাওয়ার আগে আমার রুমটা নোংরা করে দিয়ে গেছে। আশফি লেখাটা মুছে ওখানে অন্য একটা কথা লিখলো। নীলা প্লিজ, ড্যানি সেই কখন থেকে নিজের ক্লাস না করে আমাদের ক্লাসের সামনে এসে দাঁড়িয়ে আছে। একবার দেখা করতে ক্ষতিটা কি? আমার ভালো লাগছে না, ডেনিকে বল, ওর সাথে আমি পরে কথা বলবো। আহারে, এভাবে বেচারাকে আর কষ্ট দিস না, এবার একসেপ্ট করে নে। ইস, আর আমারটা যে কেন এখনো আসছে না? তোরটা মানে? তোদের আমি বলেছিলাম না, এই লাবণ্যের রূপে আমি আশফিকে পাগল করব। হয়েছেও তাই। কাল আশফি আমার প্রপোজাল একসেপ্ট করে নিয়েছে। শেষমেশ ক্যাম্পাসের জাতীয় লেডিস ক্রাশ আশফি তোর সাথে? ওয়াও, আমি তো ভাবতেই পারছি না। ট্রিট দিবি কবে? না, ট্রিট না,
বিগ পার্টি চাই আমার। এই কথাগুলো শুনে নীলার আগে ওখান থেকে উঠে এলো। ক্লাসরুমের দরজা দিয়ে বের হতে যাচ্ছে, তখনই আশফির সাথে ধাক্কা লাগে, কারণ আশফি বাহির থেকে ক্লাসরুমের ভেতরে ঢুকছে। আশফির সাথে বাড়ি খেয়ে নীলা মুখ তুলে ওপরে তাকিয়ে আশফিকে দেখে, তার রাগের পরিমাণটা আরও বেড়ে গেল। নীলার সাথে সাথে আশফিকে একটা কোষের থাপ্পড় দিয়ে দেয়। ক্লাসে সবাই ওটা দেখে অবাক হয়ে এই দিকেই তাকিয়ে আছে। লাবণ্য, অবন্তী আর প্রেমা সিট থেকে উঠে দরজার এখানে চলে এলো। থাপ্পড় খেয়ে আশফি এক হাত দিয়ে তার গালের এক পাশ ধরে দাঁড়িয়ে আছে। নীলা, তোর এত বড় সাহস, তুই আমার বয়ফ্রেন্ডের গায়ে হাত তুলেছিস? দরকার হলে পাও তুলবো। তুই আমার বয়ফ্রেন্ডকে টাচ করলি? এই কথা শুনে নীলা আরও রেগে চলেছে। দেখবি তোর বয়ফ্রেন্ডকে আরও কি করি। নীলা ক্লাসের সবার সামনে আশফির শার্টের কলার টেনে ধরে আশফির গালে কিস করে ফেলল। ক্লাসের সবার চোখগুলো কপালে উঠে, সেই বড় বড় চোখগুলো এইদিকেই চেয়ে আছে। লাবণ্য এবার কান্না করে দিয়ে বলতে থাকে, নীলা, ওটা আমার জান, আমার বয়ফ্রেন্ড, তুই কেন ওর সাথে এরকম করছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? নীলা লাবণ্যর দিকে তাকিয়ে লাবণ্যকেও একটা কোষে থাপ্পড় দিয়ে আশফিকে দরজা থেকে ধাক্কা দিয়ে সরিয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে গেল। হ্যাঁ, আশফি তো গালে হাত দিয়ে নীলার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। লাবণ্য কান্না করতে করতে আশফিকে বলছে, জান, ও তোমাকে টাচ করলো, তুমি কেন কিছু বললে না ওকে? কেন ও তোমাকে টাচ করবে? তুমি তো শুধু আমার। এই কথা শোনার সাথেই আশফি লাবণ্যর দিকে তাকিয়ে রাগে চোখ লাল করে হাতে সব শক্তিতে লাবণ্যর গালে একটা জোরে থাপ্পড় বসিয়ে দিল। দুই গালে দুইটা থাপ্পড় খেয়ে লাবণ্য তার দুই হাত গালের দুই পাশে ধরে মূর্তির মতন দাঁড়িয়ে আছে। আশফি ক্লাসরুমের ভেতর গিয়ে সিটে বসলো। নীলা ক্লাসরুমের বাহিরে আসার সাথেই ডেনির সাথে দেখা হয়ে যায়। নীলা ডেনির সাথে কোনো কথা না বলে চলে আসছিল। নীলা, শোনো, প্লিজ দাঁড়াও। নীলা ডেনির কোনো কথাই পাত্তা দিচ্ছে না। সে বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছে আর ডেনি পেছন থেকে তাকে ডাকছে। এক পর্যায়ে ডেনি নীলার এক হাতে চেপে ধরে নীলাকে আটকায়। নীলা এবার পেছনে ঘুরে দাঁড়িয়ে অন্য হাত দিয়ে ডেনির গালেও কষে একটা থাপ্পড় দিয়ে দেয়। তারপর হাতটা ছাড়িয়ে নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে থাকে। নীলার আগে মনে মনে বলছে, সব লুচ্চাদা। অন্যমনস্ক হয়ে সিঁড়ি দিয়ে নামার কারণে নীলা ওদের ক্লাসের একটা স্যারের সাথে ধাক্কা খায়। সরি স্যার, আমি বুঝতে পারিনি। ইয়াং স্যারটা বলছে, এই স্যারের ওপর ক্যাম্পাসের অনেক মেয়ে স্টুডেন্টই ক্রাশ খায়। স্যারটা সত্যিই ক্রাশ খাওয়ার মতোই, যেমন সুন্দর কণ্ঠ, তেমন হাইট, তেমন ফিটনেস। এই ফর্মাল ড্রেসেও তাকে একদম হিরো হিরো লাগে। ঠিক আছে, আমি তোমাদের ক্লাসে যাচ্ছিলাম, যাও ক্লাসে গিয়ে বসো। কি আর করার, স্যার মানুষ বলেছে, তাই এখন ইচ্ছা না থাকলেও ক্লাসটা গিয়ে করতে হবে। তাই নীলা ক্লাসে গিয়ে বসলো। স্যার ক্লাসরুমে এসে লেকচার দেওয়া শুরু করেছে। ক্লাসের মাঝে হঠাৎ পেছন থেকে কেউ একটা কাগজের দলা নীলার গায়ে ছুঁড়ে মারল। নীলা কাগজের দলাটা হাতে নিয়ে কাগজটার ভাঁজ খুলে দেখছে। কাগজটার ভাঁজ খুলতে খুলতে একটা লেখা চোখে পড়তেই স্যার বলে উঠল, এই মেয়ে, ক্লাসে মনোযোগ না দিয়ে ওটা কিসের চিঠি পড়া হচ্ছে দেখি। স্যার কাগজটা নিয়ে পড়া শুরু করলো। ছোবো তোমায়। এই মেয়ে, এইসব কি, কিসের ছোবো তোমায়? স্যার, এটা আমার নয়। স্যার আর কিছু না বলে আবারও লেকচার দেওয়া শুরু করলো, কিন্তু এবার পুরো ক্লাসে স্যারের নজর ছিল শুধু নীলার দিকে। কিছুক্ষণ পর আবারও একটা কাগজের দলা নীলাকে ছুঁড়ে মারতে গিয়ে স্যারের গায়ে এসে লাগলো। কাগজটা খুলে স্যার আবারও বলল, ছোবো তোমায়। এটা দেখে স্যার এবার নীলার দিকে তাকায়। স্যার ভেবেছে এটা নীলাই তাকে ছুঁড়ে মেরেছে। স্যারের মনে ঘন্টা বাজতে শুরু করে। পড়াতে গিয়ে বারবার শুধু নীলার দিকে তাকাচ্ছে আর পড়ানোতে আটকে যাচ্ছে। সবাই অবাক হয়ে স্যারকে দেখছে। নীলাও স্যারের এরকম ভঙ্গিমা দেখে মুচকি মুচকি হাসছে। এটা দেখে স্যার আরও গলে গেল। মনে তার প্রেম উড়ুড়ু করছে। সে এবার কিছুতেই তার লেকচার আর কন্টিনিউ করতে পারলো না। আজকের লেকচার এই পর্যন্তই থাক, কাল আমি তোমাদের এক্সট্রা ক্লাস নিব। ক্লাস শেষে সবাই যখন বেরিয়ে যাচ্ছিল তখন স্যার নীলাকে ডাক দেয়। নীলা, লিসেন। জি স্যার। আমার ফোন নাম্বার তোমার কাছে আছে তো? ক্লাসে কোনো বিষয় না বুঝলে ফোন দিও, বুঝিয়ে দেব। ওকে স্যার, আসি। মনে মনে ভাবছে, এই স্যারের আজকে হঠাৎ আবার কি হলো, এত মধুসূরে কথা বলছে। ক্লাসরুম থেকে বের হয়ে মাঠের দিকে আসতেই নীলা 440 ভোল্টের শক, কারণ আশফি বেশ পাট নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে মেয়েদের সাথে কথা বলছে। এমনিতেই আশফি হিরোদের মতো দেখতে, ড্যাশিং, হট লুকিং, মুখে খোঁচা খোঁচা দাড়ি, চোখে সানগ্লাস আর দুই হাত প্যান্টের পকেটে রেখে বেশ হেসে হেসে কথা বলছে। এটা দেখে রাগে নীলার গায়ে আগুন ধরে গেল। ও নাকি মহাপুরুষ, মেয়েদের সাথে কথা বলে না, তো আজকে কেন ক্লাসের এত মেয়েদের সাথে কথা বলছে? লুচ্চা,
দাঁড়া, তোর হিরো সাজা বার করছি। ক্যাম্পাসে একটা নতুন বিল্ডিংয়ের কাজ চলছে, তাই নিচে সেখানে ইট, বালু, সিমেন্ট আর কিছু ছোট বড় বাঁশ রাখা হয়েছে। নীলা ওদিকে গিয়ে বড় একটা বাঁশ হাতে নিল। তারপর সেই বাঁশটা হাতে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে। আরিয়ান আর বিজয় নীলাকে বাঁশ হাতে নিয়ে এদিকে আসতে দেখে আশফিকে ডাক দেয়। আসফি, ওই দেখ। আশফি নীলার দিকে তাকানোর সাথেই নীলা দৌড় লাগানো শুরু করে। নীলা বাঁশ হাতে নিয়ে দৌড়ে এদিকে আসছে। এটা দেখার সাথে সাথেই আশফির কলিজা শুকিয়ে গেল। সে তাড়াতাড়ি ওখানেই একটা গাছের ওপর উঠে পড়ে। ওই নাম নাম বলছি, আজ তোর মহাপুরুষগিরি বার করছি। নীলার হাতে এত বড় বাঁশ দেখে সবাই শকড। চোখগুলো কোটর থেকে বের হয়ে আসার উপক্রম। আশফি গাছের ওপর থেকে হাঁপাতে হাঁপাতে বলছে, নীলা, তুমি কেন এমন করছো? আমি কি করেছি? তুই এখানে এত মেয়েদের সাথে কি করছিস? আর যত অসুবিধা তোর বউয়ের কাছে, তাই না? নাম আজ গাছ থেকে। আজকে তোর পিঠকে বাঁচায় সেটাই আমি দেখব। সাহস থাকলে নিচে নাম, দেখি তুই কত বড় মহাপুরুষ। নীলা, তুমি আমি ভুল ভাবছো। আমি মেয়েদের সাথে কিছু করছিলাম না। এতদিন আমি ক্লাসের মেয়ের সাথে অনেক খারাপ বিহেভ করেছে। আমার সেই খারাপ ব্যবহারের জন্য আজকে আমি এদের কাছে সরি বলতে এসেছি। আমার খারাপ ব্যবহারের জন্য ক্লাসের অনেকেই মন খারাপ করেছিল, তাই আজ সরি বলে দিলাম। আর তুমি কি না আমায়? তখনই ডেনি ওখানে এসে উপস্থিত। নীলা ডিয়ার, কি করছো তুমি? নীলা গাছের উপর থেকে দৃষ্টি নামিয়ে পাশে ফিরে ডেনিকে দেখে চেঁচিয়ে বলছে, বলেই নীলা বাঁশটা নিয়ে ডেনির দিকে তেড়ে যাচ্ছে। ডেনিকে বাড়ি দিতে যাবে, তখনই ডেনি দিল এক দৌড়। নীলাও ডেনির পেছনে বাঁশটা হাতে নিয়ে দৌড়াচ্ছে। ক্যাম্পাসের সারা রাস্তা দিয়ে ডেনি দৌড়াচ্ছে আর তার পেছনে নীলা। ক্যাম্পাসের ছেলেমেয়েরা যে যার কাজ ফেলে রাস্তার দিকে তাকিয়ে ওদের দৌড়ানো দেখছে। আশফি এই ফাঁকে গাছ থেকে নেমে তার বাইকটা নিয়ে ক্যাম্পাস থেকে চম্পট দিল। নীলা বাঁশ নিয়ে দৌড়াতে দৌড়াতে আবারও সেই স্যারের সাথে এসে ধাক্কা খেলো। আচমকা নীলা দৌড়ে আসায় স্যার এবার নীলার সাথে বাড়ি খেয়ে রাস্তায় পড়ে গেল। আর নীলার হাতের বাঁশটা স্যারের কপালের ওপর পড়ে কপাল ফেটে রক্ত বেরিয়ে গেল। স্যার রাস্তায় পড়ে আছে, তারপর আবার বাঁশটাও তার মাথার ওপর পড়েছে। নীলা সাথে সাথে রাস্তা থেকে স্যারকে উঠে ধরালো। সরি স্যার, আমি আপনাকে দেখতে পাইনি। স্যার নীলার দিকে তাকিয়ে আছে, কারণ নীলা তার হাত দিয়ে তাকে ধরে তুলছে। নীলা তার ব্যাগ থেকে একটা টিস্যু বের করে স্যারের দিকে ধরে বলছে, স্যার প্লিজ রাগ করবেন না, আমি সত্যি আপনাকে দেখতে পাইনি। আপনার কপাল থেকে রক্ত পড়ছে, এটা নিন আপাতত। স্যার নীলার হাত থেকে টিস্যুটা নিয়ে কপালে ধরলো আর মনে মনে বলছে, তোমার ছোঁয়া পেলে আমি পৃথিবীর সব আঘাত সহ্য করে নিতে পারবো। খুব শীঘ্রই আমি তোমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবো। স্যার আপনি এক্ষুনি একবার মেডিকেলে গিয়ে দেখান, আমি আসছি। আশফিদের বাড়িতে। জানো বৌমা, আমি আজ দুপুরে একটা স্বপ্ন দেখেছি। দেখলাম যে আমার ছোট নাতবো আর আশফির একটা ছেলে হয়েছে। কি সুন্দর দেখতে, দেখে চোখ জুড়িয়ে গেল। তাই নাকি মা? খুব ভালো তো। ওরকম সত্যি সত্যি কবে হবে বৌমা? আমি বেঁচে থাকতে দেখে যেতে চাই। বড় নাতবউয়ের তো এখনো পর্যন্ত কিচ্ছু হলো না, আর আমার আরেক নাতনি অর্পার তো 2 মেয়ে, এখন শুধু আশফিকটাই বাকি আছে। তুমি আমার ছোট নাতবউকে যেভাবে পারো এই বাড়িতে আবার ফিরিয়ে নিয়ে এসো। ঠিক আছে মা, আপনি চিন্তা করবেন না, দেখি আমি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। সময় রাত 11টা। নীলা তার রুমের বাথরুমে ঢুকলো আর এই এতক্ষণ ধরে আশফি সেই সুযোগেরই অপেক্ষায় ছিল। আশফি লুকিয়ে নীলাদের বাড়িতে এসে নীলার রুমের জানালার বাহিরে এতক্ষণ ধরে লুকিয়ে থেকে অপেক্ষা করছিল কখন নীলা এই রুমের বাহিরে যাবে। কারণ আশফি নীলাকে অনেকবার ফোন দেওয়ার পরও নীলা ফোন রিসিভ করেনি। নীলাদের বাড়িতে আসলেও নীলা দেখা করেনি। ওদিকে আশফির বাবা মা বলে দিয়েছেন কালকের মধ্যে নীলা তাদের বাড়িতে না ফিরলে আশফিকে বাড়ি থেকে বের করে দেবে। তাই আশফি নীলাকে ম্যানেজ করার চেষ্টা করছে। আশফি রাত 10টার থেকে এই 1 ঘন্টা ধরে নীলার রুমের জানালার বাইরে লুকিয়েছিল। নীলা বাথরুমে ঢোকার সাথেই সে এবার জানালার দিয়ে রুমে প্রবেশ করে নীলার টেবিলের ওপর কিছু চকলেট আর ফুল রাখলো আর পকেট থেকে একটা সরি লেখা কাগজ বের করে নীলার বিছানার ওপর রেখে দিল। কাজ শেষে আশফি নীলার রুম থেকে জানালা দিয়ে আবারও বের হতে যাবে, তখনই নীলা বাথরুম থেকে বের হয়। নীলা মাত্র শাওয়ার নিয়ে বের হয়েছে, তাই শরীরে শুধু একটা টাওয়াল পেঁচানো। ভেজা চুলের পানি মুছতে মুছতে সামনের দিকে তাকাতেই তার রুমের ভেতর আশফিকে দেখার সাথেই ভয় পেয়ে চমকে ওঠে আর পরক্ষণে রেগে বলছে, তুই তুই এখানে?
তুই এখানে কি করছিস? আসলে নীলা, আমি তোমাকে আমার খারাপ ব্যবহারের জন্য সরি বলতে এসেছিলাম। শ্যাট আপ! তুই এত রাতের বেলা চোরের মতো আমার রুমে ঢুকেছিস সরি বলতে? আর এটা আমাকে বিলিভ করতে হবে? তুই সবার সামনে মহাপুরুষ হওয়ার নাটক করিস, আর তলে তলে বহু মেয়ের সাথে লুচ্চামি করে বেড়াস। এখন এসেছিস আবার আমার সর্বনাশ করতে? নীলা, তুমি আমাকে ভুল বুঝছো। আমি তোমাকে কিছু করতে আসিনি। তুই রাতের বেলা এভাবে চুপি চুপি এসে আমার সর্বনাশ করে যাবি, আর কেউ কিচ্ছু জানবে না, তাই না? কাউকে কিচ্ছু জানতে দিবি না তুই, আর সবার সামনে বড় মুখ করে বলবি আমি আমার বউকে কোনোদিন ছুঁয়েও দেখিনি, আমি মহাপুরুষ। না, টেনে বার করবো তোর আজ মহাপুরুষগিরি। নীলা প্লিজ, আস্তে। এভাবে জোর আওয়াজ করে কথা বলো না। তোমার বাড়ির লোকের এত রাতে আমাকে এভাবে তোমার রুমে দেখলে একটা বৃষ্টির ব্যাপার ধারণা করবে। চুপ! লুকিয়ে আমার সর্বনাশ করতে এসেছিস? এত বড় সাহস তোর! আজকে সবার সামনে তোকে ধরিয়ে দিব আমি এই নীলা খানের সাথে চালাকি। মা, ড্যাড, তোমরা কোথায়? মা! আশফি এবার নীলার মুখ চেপে ধরেছে। নীলা আশফির থেকে নিজেকে ছাড়িয়ে নিতে চাইছে। আশফির সাথে ধস্তাধস্তি করতেই এক পর্যায়ে নীলার শরীরে টাওয়েল খুলে পড়ে গেল। সাথে সাথে আশফি নীলাকে ছেড়ে দিয়ে 2 হাত দিয়ে তার চোখ ঢেকে বিছানায় বসে পড়ে। আর নীলা ফ্লোরে পড়ে থাকা টাওয়েলটা উঠিয়ে নিয়ে এক দৌড়ে বাথরুমে চলে যায়। তখনই নীলার রুমের দরজায় ধাক্কাধাক্কি শুরু হয়। কি হয়েছে নীলা? কোনো সমস্যা? দরজা খোল। খালামণি খালু কেউ বাসায় নেই, একটা পার্টিতে গেছে সবাই। কি হলো নীলা, তুই কোনো কথা বলছিস না কেন? আমরা কি দরজা ভেঙে ফেলবো? নীলার খালাতো বোন সিনথিয়া আর বাড়ির কাজের লোক নীলার রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে। সিনথিয়া অলরেডি মিস্ত্রি এনে দরজা ভাঙা শুরু করে দিয়েছে। ভেতরে আসবি নীলার বাথরুমের সামনে দাঁড়িয়ে বলছে, নীলা বের হও, আমি চলে যাচ্ছি। চুপ! তুই আমার সব দেখে নিয়েছিস। আমার নাইট ড্রেস বিছানায় পড়ে আছে, এখন আমি বের হতেও পারছি না। আসবি নীলার বিছানার ওপর থেকে নাইট ড্রেসটা নিয়ে বাথরুমের দরজার সামনে এসে দাঁড়ালো। বাথরুমের দরজায় টোকা দিয়ে বলছে, নীলা, এই যে তোমার নাইট ড্রেস, আমি নিয়ে এসেছি, তাড়াতাড়ি নাও। আমি দরজা খুলবো না যদি তুই আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করিস। আরে না বাবা, তাড়াতাড়ি নাও, ওরা দরজা ভেঙে ফেলছে। আমি খুলবো না, এই অবস্থায় কিছুতেই না। নীলা খান ভয় পাচ্ছে নাকি? আশফি, আমি আগে বের হই, তারপর তোকে আজ আমি কি যে করব তুই ভাবতেও পারবি না। বের হতে পারলে তো করবে, নিশ্চয়ই তো ভয় কাবু হয়ে গেছে। মিস্ত্রি দরজা ভেঙেই ফেলেছে প্রায়। আসফি নীলার নাইট ড্রেসটা বাথরুমের দরজার সামনে ফ্লোরে রেখে জানালা দিয়ে পালালো। দরজা ভেঙে সিনথিয়া রুমের ভেতরে ঢুকে কাউকে দেখতে পেল না। বাথরুমের সামনে নীলার নাইট ড্রেস পরে আছে। নাইট ড্রেসটা উঠিয়ে বাথরুমের দরজায় নক করে বলছে, নীলা তুই কি বাথরুমে? নীলা ভেতর থেকে আওয়াজ করলো, সিনথিয়া তুই? ও কোথায়? কার কথা বলছিস? দরজা লাগিয়ে বাথরুমের সামনে ড্রেস রেখে এসব কি করছিস তুই? কিছুক্ষণ পর নীলা এবার বাথরুমের দরজা খুলে আবারও সেই টাওয়েল প্যাঁচানো অবস্থায় বের হলো। উকি দিয়ে রুমের চারিদিকে ভালোভাবে তাকিয়ে আশফিকে কোথাও দেখতে পেল না। কি রে, কি খুঁজিস? নীলা সিনথিয়ার হাত থেকে তাড়াতাড়ি নাইট ড্রেসটা নিয়ে বাথরুমে ঢুকে ওটা পরে তারপর বের হলো। আশফি এসেছিল? জিজু জিজু তো সেই সন্ধ্যাবেলা এসেছিল, তুই তো দেখা করলি না। একটু আগে এসেছিল। জিজু তোর রুমে এসেছিল? তাহলে তুই বাথরুমের ভিতর ঢুকে কি করছিলি? ওসব তুই বুঝবি না, তুই যা গিয়ে শুয়ে পড়। আর কেরামত চাচা সকালে মিস্ত্রি এসে যেন আমার রুমের নতুন দরজা লাগিয়ে দেয়। নীলা বিছানার কাছে আসতে বিছানার উপর একটা সরি লেখা কাগজ দেখলো। মহাপুরুষ এটা আমাকে লিখেছে, বুঝেছি এসব আমাকে পটানোর ধান্দা। তারপর ড্রেসিং টেবিলের ওখানে চুল আঁচড়ানোর জন্য আসলে ওখানে কিছু চকলেট আর ফুল দেখতে পায়। রাতের বেলা প্রিয় চকলেট আর প্রিয় ফুল পেয়ে নীলা গলে যায়। চকলেটগুলো খুলে খেতে খেতে ফুলগুলো নিয়ে বিছানায় শুয়ে পড়ল। ওদিকে আশফি নীলার তখন ওই অবস্থার কথা ভেবে একা একাই হাসতে হাসতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তারপর আবারও সকালে ক্লাসরুমের ভেতর সবার সামনে ওই কিস করার ঘটনাও ভেবে হেসে উঠছে। হাঁটতে হাঁটতে আজকে আবারও সেই টং দোকানটায় এসে বসলো। আশফি চা হাতে নিয়ে নীলার কথা ভাবতে ভাবতে এবার উচ্চ শব্দে হেসে উঠল। হাসতে হাসতে আশফির হাতের কাপ থেকে চাগুলো পড়ে যাচ্ছে। হাসির জন্য আশফি চায় চুমুকও দিতে পারছে না। উচ্চ শব্দে হো হো করে হাসতে হাসতে চায়ের কাপটা হাতে শুধু নড়ছে আর চা পড়ে যাচ্ছে। দোকানদারও আশফির এই কাণ্ড দেখে হেসে ফেলল। কি সাহেব, আজকে বড্ড খুশি খুশি লাগতেছে আপনারে। সেই কখন থেকেই দেখতাছি একা একা হাসতেছেন, ঘটনা কি আমারে কখন যাইব? আশফি আবারও অট্টহাসি হাসছে।
হাসির জন্য কিছু বলতেও পারছে না। চায়ের কাপটা এবার বেঞ্চের উপর রেখে পেটে হাত দিয়ে হাসতে হাসতে শুয়ে পড়ার মতন অবস্থা। দোকানদারও আশফির এরকম হাসি দেখে অট্ট হাসিতে ফেটে পড়ল। শুনছি মানুষে প্রেম প্রীতে পড়লে এরকম ভাবে একা একা হাসে। এই কথা শুনে আশফি দোকানদারের দিকে তাকায়। হ সাহেব, এটা হাসানি, আপনাকে বয়সে এটা হইবারই পারে। ক্যাম্পাসের সেই স্যারটা শুয়ে শুয়ে নীলার কথা ভাবছে, আর কিছুক্ষণ পর পর নীলার দেওয়া সেই টিস্যুটা নাকে ধরে ঘ্রাণ নিচ্ছে। স্যারের কপালে ব্যান্ডেজ করা। নীলার দেওয়া বাঁশের বাড়ি খেয়ে তার কপাল ফেটে রক্ত বেরিয়েছিল। টিস্যুটা কিছু সময় কপালে ধরায় ওটাতে রক্ত লেগে গেছে, কিন্তু এখন টিস্যুতে সেই রক্ত শুকিয়ে গেছে, আর স্যার ওটা হাতে ধরেই নীলার কথা ভাবছে। নীলা, এটা তোমার দেয়া প্রথম ছোঁয়া, আমি এটা সারা জীবন রেখে দেব। ক্লাসের মধ্যে নীলার ছবু তোমায় লেখা কাগজটা ছুঁড়ে মারার বিষয়টা তিনি কিছুতেই ভুলতে পারছেন না। বারবার তার সামনে নীলার সেই হাসি মুখটা ভেসে উঠছে, আর তিনিও নিজের অজান্তেই শুয়ে শুয়ে মুচকি মুচকি হাসছেন। চোখ বন্ধ করলেও নীলার ছবি দেখতে পাচ্ছেন। এ কি করলে? আমার রাতের ঘুম কেড়ে নিলে যে তুমি। তুমি কি আমার ছাড়া ঘুমাতে পারছো? আমি জানি তুমি নিশ্চয়ই আমাকে না ছুতে পেরে দু চোখের পাতা এক করতে পারছো না। আজ তো ক্লাসে তোমার মনের কথা জানিয়ে দিয়েছ। আমি খুব তাড়াতাড়ি তোমাকে আমার করে আমার বাড়িতে নিয়ে আসবো। মামা, প্রেম পিয়ারিতে নয়, একটা মেয়ের কাণ্ড দেখে আমার হাসি পাচ্ছে। মনের মধ্যে যারা এতক্ষণ ধরে ভাইবা হাসতেছেন, এর প্রতি একটু হলেও আপনার টান আছে বইলাই হের কথা সারাদিন রাত ভাবতেছেন, আর ভাবতেছেন বইলাই হাসতেছেন। পিতের শুরুতে এটাই হয়। আশফি মনে মনে ভাবছে, আমি তো নীলার কথা ভাবছি, তাহলে কি আমি নীলার প্রেমে পড়ে যাচ্ছি? হাসেন, এর কথা ভাইবা আপনি মনে মনে শান্তি পান, ফুর্তিতে থাকেন। আশফি তার ফোন বের করে আরিয়ানকে কল দিল। হ্যাঁ দোস্ত বল। শোনো, একটা সমস্যা হয়ে গেছে। আমি শুধু নীলার কথা ভেবে হাসি, কোনোভাবেই আর হাসি থামাতে পারছি না। বলিস কি? এখন কই তুই? বাহিরে। দোস্ত, আমার বুক ধুক উঠে, মনে হচ্ছে হার্টবিট বেড়ে গেছে। এখন কি করব বুঝতে পারছি না। নীলার কথা ভেবেই খুব হাসি পাচ্ছে, আর বুক কাঁপতেছে। তাহলে তুই নীলার কথা ভাবতেছিস কেন? শেষ, তুই গেছিস। মানে প্রেমে পড়ে গেছিস। ইয়ার কি করিস না, আমি সিরিয়াস। আমি খুব হাসছি। তাহলে আসতেই থাক, কে মানা করছে? দোস্ত যা শালা, বাড়ি গিয়া ঘুমা, কাল ক্যাম্পাসে এসে দেখতেছি তোর কি হয়েছে। কিন্তু আশফি বাসায় এসে উত্তেজনায় আর ঘুমাতে পারল না। এপাশ ওপাশ করছে, আর নীলার ঘটানো কাজগুলো মনে হতেই মাথার ভেতর এক অন্য রকম উত্তেজনা সৃষ্টি হয়, হার্টবিট বেড়ে যাচ্ছে। এভাবে তো আর ঘুমানো যায় না। মগজ পুরোপুরি সেই ঘটনাগুলো দখল করে নিয়েছে। মহাপুরুষ হওয়ার ডিপ্রেশনের চিন্তাটা মাথা থেকে বাদ দেওয়ার সাথেই অনাকাঙ্ক্ষিতভাবে এটা মাথার মধ্যে ঢুকে যাচ্ছে। এই ধরনের উত্তেজনাকর মুহূর্ত তার আগে কখনো হয়নি। এরকম অবস্থায় থাকলে সব ডিপ্রেশন ভুলে যাওয়ার জন্যই যথেষ্ট। আশফি রুমের ভেতর আর শুয়ে থাকতে না পেরে ছাদে গিয়ে হাঁটাহাঁটি করছে, আর হঠাৎ করে একা একা অট্টহাসি হাসছে। সেই সময় আশফির ভাই আশিক ছাদে আসলো। সে আশফিকে হাসতে দেখে প্রথমে ভাবলো হয়তো ফোনে কথা বলছে, কিন্তু একটু পরেই ভালো করে খেয়াল করে দেখে আশফি দুই হাত দিয়ে ছাদের রেলিং ধরে আকাশের দিকে তাকিয়ে একা একাই উচ্চ শব্দে হো হো করে হাসছে। আশিক এটা দেখে মনে মনে ভাবছে, আশফি কি পাগল হয়ে গেল? আশিক এবার আশফির কাছে গিয়ে ওর কাঁধে হাত রেখে বলছে, ভাই কি হয়েছে? আশফি তার ভাইয়ের দিকে তাকিয়ে বলল, কিছু না ভাইয়া, এমনি দাঁড়িয়ে আছে। কিছু তো একটা অবশ্যই, আমি বেশ কিছুক্ষণ ধরে লক্ষ্য করছি তুই একা একাই হাসছিস। আশফি তখন আশিককে আজকে ক্যাম্পাসে ঘটে যাওয়া সকল ঘটনার কথা বলল। বুঝলাম তোর বউয়ের কথা ভেবে তুই হাসছিস, তাহলে বউকে ওই বাড়িতে একা রেখেছিস কেন? মানে? আরে গাধা, বউকে যখন এত রাতে মিসি করছিস তাহলে ওইখানে রেখেছিস কেন? ওকে নিয়ে আয় এই বাড়িতে। কি বলিস? আমি ওকে মিস করতে যাবো কেন? আমার তোর কাণ্ড দেখে খুব হাসি পাচ্ছে। আর আজকে রাতে ওর বাড়িতে কি হয়েছে? ওর বাড়িতে আশফি নীলার টাওয়াল খুলে যাওয়ার ঘটনাটা ভেবে আরও একবার জোরে জোরে উচ্চ শব্দে হাসতে থাকতে লাগলো। আশিক আশফির মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে। আশফি হাসতে হাসতে বলছে, কিছু না ভাইয়া, তুই যা। হ্যাঁ যাব, তবে আমি এইটা বুঝতে পারছি তুই নীলাকে খুব মিস করছিস। উফ, যাও তো এখান থেকে। কিন্তু বউকে দেখে শুনে রাখিস, আমারটার মতন যেন না হয়। পিছনে ছাদের দরজায় দাঁড়িয়ে আশফির ভাবি মানে আশিকের বউ জেনিফা ওদের দুই ভাই সব কথা শুনছিল।
আশিক আমাকে এভাবে সব জায়গায় ছোট করে। আশিক, তুমি আমাকে কেন বোঝো না? কেন বুঝতে চাও না যে আমি শুধুই তোমাকে ভালোবাসি? ওটা একটা ভুল ছিল। তুমি কেন ওটাকে এখনো ভুলে যেতে পারছো না? ভাইয়া তুই যাবি এখান থেকে? যাচ্ছি যাচ্ছি। আশিক ছাদের দরজা সিঁড়ি ঘরের এখানে আসতেই জেনিফার সাথে দেখা হয়ে গেল। আশিক জেনিফার দিকে একবার তাকিয়ে দেখে মুখ অন্ধকার করে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে। পেছন থেকে জেনিফা আশিকের হাত টেনে ধরে। আশিক রাগে চেঁচিয়ে ওঠে, হাত ছাড়ো, ছুঁয়ে না আমায়। ওই নাহিদের কাছে যাও। জেনিফা কান্না করে দিয়ে বলছে, আশিক, আমাকে ক্ষমা করে দাও। আমি শুধু তোমাকে ভালোবাসি। তোমার মতন মানুষ কাউকে ভালোবাসতে পারে না। আর খবরদার আমার গায়ে হাত দিবি না। তোর মুখ দেখতেও আমার ঘৃণা হয়। অন্য কেউ হলে তোমাকে লাথি মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিত। জেনিফা এবার রেগে গেল। আর তুমি কি করেছো ওই বেহায়া মহিলা আনিকার সাথে? ওটা কে বলবে? তাহলে তো তোমাকেও ঘৃণা করা উচিত। বেশ করেছি, আরও করব। যদি ঘৃণা হয় তবে ছুঁয়ে না আমায়। ব্যাস হয়ে গেল। এত বিরক্ত করতে আসো কেন আমাকে? না আশিক, তুমি আমার সাথে এটা করতে পারো না। আমি তোমাকে ভালোবাসি। 100 বার পারি। তোমার ইচ্ছে হলে তুমি নাহিদের কাছে যেতে পারো, দরজা খোলা আছে। তবু আমাকে আর কোনোদিন ছুতে আসবে না। আমার জীবনে তোমার আর কোনো জায়গা নেই। তুমি নিজেই তা হারিয়েছ। আশিক তার ঘরে চলে যায়। জেনিফা সিঁড়িতে দাঁড়িয়ে কান্না করছে। আশিক আমাকে এই বাড়ি থেকে চলে যাওয়ার কথা বলতে পারলো? এই বাড়ির অন্যান্য মানুষরাও আমাকে আর আগের মতো মূল্য দেয় না। তার মধ্যে যদি আশফির ছেলে মেয়ে হয়, তাহলে তো সবাই আমাকে ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে। আর তারপর আশিককে হয়তো আবারও বিয়ে দিতে চাইবে। সুখে থাকবে সবাই, কিন্তু আমি একাই কষ্ট পেতে থাকবো। পরদিন ক্যাম্পাসে আশফি তার বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছে। এমন সময় নীলা রাস্তা দিয়ে হেঁটে এদিকেই আসছে। আশফি হঠাৎ সামনের দিকে তাকাতেই তার চোখ ওদিকে আটকে যায়। সে নীলার দিকে তাকিয়ে হাঁ করে নীলার পা থেকে মাথা পর্যন্ত দেখতে থাকে। চোখের পলক যেন পড়ছেই না। বিজয় আশফির এভাবে হাঁ করে তাকিয়ে থাকা দেখে বলছে, কিরে শালা, মেয়েদের দিকে বলে তাকাস না? এখন এমনভাবে তাকিয়ে আছিস যেন চোখ দিয়ে গিলে খাবে। নীলা ওদের পাশ কাটিয়ে ক্রস করতেই এই কথাটা শুনে ফেলল। আর আশফির দিকে তাকিয়ে চোখ সরু করে বলছে, মেয়েদের দিকে তো এভাবে শুধু তারাই তাকায় যারা বেহায়া, লুচ্চা, নির্লজ্জ পুরুষ, কুমতলব নিয়ে চোরের মতো তারা রাতের বেলা মেয়েদের রুমে ঢুকে। আসফি, তোরা তো সুন্দর ড্যাশিং চেহারাটাকে এই মেয়ে চোরের মতো বলছে। তখনই হঠাৎ আশফির মুখ থেকে বেরিয়ে গেল, আমি আমার বউর থেকে তাকিয়েছি, অন্য কোনো মেয়েকে তো দেখিনি। আমি কিভাবে লুচ্ছা বেহায়া হলাম? এটা বলার সাথেই আশফি মনে মনে বলছে, হায় হায়, এটা আমি কি বলে ফেললাম? আশফি তার মুখ শুকিয়ে সে ভয়ার্ত চেহারা নিয়ে বন্ধুদের দিকে তাকিয়ে মুখ চাওয়াচাই করছে। আর নীলা চোখ বড় বড় করে আশফির দিকে তাকিয়ে আছে। চুপ, একদম আমাকে গলানোর চেষ্টা করবি না। কিছুক্ষণ পর সবাই ক্লাসরুমে এসে বসেছে। ওই ইয়াং স্যারটা আজকে খুব তাড়াতাড়ি ক্লাস নেওয়ার জন্য চলে আসলো। ক্লাস টাইমের 2 মিনিট আগেই তিনি এসে হাজির হয়েছেন। অন্যদিন পাক্কা 10 থেকে 15 মিনিট লেট হয়ে যায়, তাও ওনার ক্লাসে আসার নাম নেই। স্যারের কপালে ব্যান্ডেজ দেখে সবাই অনেক অবাক হয়। স্যার, আপনার কপালে কি হয়েছে? ভালোবাসার ছোঁয়া। স্যার ক্লাসরুমে এসেই নীলার দিকে তাকিয়ে কোনোভাবে যেন একটা হাসি দেয়। অবন্তী এটা দেখে নীলাকে বলছে, কিরে, স্যার তোকে দেখে এভাবে হাসলো কেন? আমি কি করে বলবো উনি কেন হাসলো? স্যার পড়াতে গিয়ে একটু পরপরই নীলার দিকে তাকিয়ে হাসছে। আশফিও আজকে এই বিষয়টা খেয়াল করলো। স্যার একটু পর তার পকেট থেকে রক্ত লেগে শুকিয়ে যাওয়া একটা টিস্যু বের করে ঘাম মোছার মতো করে মুখ মুছতে থাকেন। এটা দেখে ক্লাসের সব স্টুডেন্টের চোখগুলো তার কোটার থেকে বেরিয়ে আসার উপক্রম হয়। নীলা স্যারের দিকে তাকিয়ে মনে মনে বলছে, ওটা কি সেই টিস্যু যেটা আমি স্যারকে কাল দিয়েছিলাম? কিন্তু উনি ওই ইউজ করা টিস্যুটা দিয়ে মুখ মুছলেন কেন? তাও আবার সেটাতে রক্ত লেগে শুকিয়ে গেছে। জি, ইউজ করা টিস্যু আবার ইউজ করলো কেন? ওনার কাছে কি আর টিস্যু নেই? অবন্তী ফিসফিসিয়ে নীলাকে বলছে, হ্যাঁ রে, স্যারের টিস্যুতে ওটা রক্ত নাকি? ওই ইউজ করা টিস্যু উনি আবার ইউজ করছেন কেন? আমার তো ঘৃণায় বমি আসছে। আমি আর পারছি না রে। অবন্তী মুখে এক হাত চেপে দাঁড়িয়ে যায়। স্যার একটু ওয়াশরুমে যাব। ওকে যাও। অবন্তী তাড়াতাড়ি বমি করার জন্য ক্লাসরুম থেকে বের হয়ে ওয়াশরুমের দিকে চলে যায়। আজকেও পেছন থেকে একটা কাগজের দলা এসে নীলার টেবিলের উপর পড়ল। নীলা কাগজের ভাঁজগুলো খুলে সেখানে অনেকগুলো সরি লেখা দেখতে পায়।
দেখতে দেখতেই সেটা স্যারের নজরে আসে। স্যার নীলার কাছে এসে কাগজটা নিয়ে নিলেন। এই মেয়ে, ক্লাসে এসব করা ঠিক নয়। দেখি ওটা কি। সবার সামনে এটা বললেও মনে মনে তিনি এরকম কিছুই চাচ্ছিলেন। উনি কাগজটা হাতে নিয়ে সামনে গেলেন, আর কাগজের লেখাটা দেখার সাথেই তিনি যেন পেখম খোলা ময়ূরের মতো হয়ে গেলেন। মনটা তার খোঁচা ছেড়ে বেরিয়ে আসতে চাইছে, কারণ কাগজে সরি লেখা দেখে তিনি ভেবে নিয়েছেন কাল ওভাবে তাকে বাঁশ দিয়ে মারার জন্য নীলা তাকে সরি বলছে। তিনি নীলার দিকে তাকিয়ে তার দুই চোখের পাতাটা একটুখানি বন্ধ করে আবারও খুলে ফেললেন। এর অর্থ তিনি নীলার ওপর রাগ করেনি, এভাবে ভরসা দিয়ে তিনি এটাই বোঝাতে চেয়েছেন। কিন্তু নীলা স্যারের এই অদ্ভুত ভঙ্গিমার কিছুই বুঝলো না। সে শুধু এটুকু বুঝতে পেরেছে ওই কাগজটা পেছন থেকে আশফি ছুঁড়েছে। নীলা পেছনে আশফির দিকে তাকাতেই আশফি তার দুই হাতের তালু এক করে দুই হাত জোর করে ক্ষমা চাওয়ার ভঙ্গিমা করে দেখালো। নীলা এখন একদম শিওর যে কাগজটা আশফি তাকে ছুঁড়ে মেরেছে। তাহলে কি আগের দিন ছবু তোমায় লেখা কাগজটাও ওটাও আশফিরই কাজ ছিল? নীলা মনে মনে ভাবছে, দাঁড়া, তোর ছোঁয়াছুঁই আমি বার করছি। এই ক্লাসটা আগে শেষ হোক। স্যার লেকচার দিচ্ছেন তো দিচ্ছেন, 1.5 ঘন্টার ক্লাস 3 ঘন্টা হয়ে গেছে, কিন্তু ক্লাস শেষ হওয়ার কোনো লক্ষণই নেই। হঠাৎ পেছন থেকে আবারও একটা কাগজের দলা নীলার টেবিলের উপর এসে পড়ল। নীলা কাগজটার ভাঁজ খুলে দেখছে সেখানে লেখা আছে, প্লিজ সরি, আজ ক্লাস শেষে আমাদের বাড়ি যাবে। আমার বাবা মা তোমার জন্য অপেক্ষা করে আছে। ওটা তো তোমার শ্বশুর বাড়ি, তাই না? তাদের কথা ভেবে রাগটা কমাও। তখনই আবার স্যার এসে নীলার হাত থেকে কাগজটা নিয়ে নিলেন। তুমি এত অমনোযোগী কেন? দেখি ওটা। সবার সামনে এটা বললেও নীলার হাতে আবারও কাগজটা দেখার সাথেই তার মুখে হাসি ফোটে। আনন্দে মনটা তার উড়ে বেরিয়ে যেতে চাইছে। স্যার কাগজের লেখাটা পড়ার পরই নীলাকে বলছে, নীলা, তোমার বাসা কোথায়? তোমার বাসার ঠিকানা দাও, আর তোমার বাবার ফোন নাম্বারটা দিও। নীলা এবার দাঁড়িয়ে বলছে, স্যার প্লিজ সরি, আমি আর এরকম করব না। ওই কাগজটা আমার নয় স্যার, প্লিজ আমার বাবা মায়ের কাছে আমার নামে কমপ্লেন দিবেন না। আমিও অতটা অমনোযোগী নই। স্যার ভাবছে নীলা ক্লাসে সবার সামনে এখন জানাতে চায় না, তাই এরকম বলছে। তাই তিনিও সবাইকে শোনার জন্যই বললেন, যা বলছি তাই করো। এখানে তোমার বাবার ফোন নাম্বার আর বাসার ঠিকানা লিখে দাও। নীলার মন খারাপ করে লিখে দিয়ে সিটে বসলো। একটু পর লেবুর রসের মতো নীলার চোখ দিয়ে পানি পড়তে থাকে। নীলা আবারও উঠে দাঁড়িয়ে স্যারকে বলছে, স্যার প্লিজ আমার বাসায় কমপ্লেন দিবেন না। আমার বাবা মা কোনো দিন তাদের মেয়ে নীলা খানের পড়াশোনা নিয়ে কোনো অভিযোগ শুনেনি। স্যার কাগজটা আমার ছিল না, ওটা আমার নয়, আমি শুধু দেখছিলাম। আদারওয়াইজ আমি ক্লাসে আপনার লেকচারগুলো মনোযোগ দিয়ে শুনছিলাম। সরি স্যার, আর কখনো হবে না। আশফির এখন খুব খারাপ লাগছে, তার জন্যই নীলার এমন হলো। আশফি মনে মনে ভাবছে, আমি কি দাঁড়িয়ে স্যারকে বলবো কাগজটা আমি ছুঁড়েছি? হ্যাঁ বলি। আমার জন্য শুধু শুধু একজনকে এভাবে ব্লেম করছে, তা তো হতে পারে না। দোষ থাকলে সেটা তো আমার। আশফি উঠে দাঁড়াবে, তখনই স্যার নীলাকে বলছেন, ঠিক আছে, কোনো কমপ্লেন দেব না, বসো। কিছুক্ষণ পর ক্লাস শেষ হলে নীলা বান্ধবীদের সাথে ক্যাম্পাস থেকে বের হয়ে যাচ্ছিল। আশফি দৌড়ে গিয়ে নীলার সামনে দাঁড়িয়ে বলছে, নীলা কোথায় যাচ্ছ? তুই আমার সাথে কথা বলবি না। তোর জন্য স্যার আজকে পুরো ক্লাসে সবার সামনে অপমান করলো। তোর বাসায় আমি কখনো যাব না। বাসায় নিয়ে গিয়ে তুই আমায় যেভাবে অপমান করেছিস সেসব আমি কিচ্ছু ভুলিনি। নীলা, সব কিছুর জন্য সরি। আচ্ছা নীলা, আমরা কি বন্ধু হতে পারি না? বন্ধু না হলে এক কাপ কফি তো বসে খেতে পারি। চলো, আজকে আমি তোমাদের সবাইকে ট্রিট দেব। চল না নীলা, এমন করিস কেন? ক্লাসের ঘটনার জন্য তো সরি বললামই। বন্ধু হয়ে একদিন আমাদের ট্রিট দিতে চাইছে, কোনোদিন তো এইভাবে বলে না। হ্যাঁ নীলা, আশফি তো মেয়েদের সাথেই আগে কথাই বলতো না, এখন মেয়েদেরকেও বন্ধু ভাবে, ইভেন তোকে বিশেষ করে। তুই না গেলে যে আমরাও যেতে পারবো না। আশফি একটা শয়তানি হাসি দিয়ে বলছে, হ্যাঁ বোঝাও তোমাদের বান্ধবীকে। তোমরা আজকে যা খেতে চাও আমি তোমাদের তাই খাওয়াবো। তবু আমি সবার সাথে আজ মিউচুয়াল করে নিতে চাই। আমার উপর তোমরা কেউ আর মন খারাপ করে থাকো, আমি তো চাই না। নীলা তার মুখটা অন্যদিকে ঘুরিয়ে রেখেছে। নীলা, তুই কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছিস। আশফি তো আমাদের ক্লাসেরই বন্ধু, আজও এভাবে আমাদের খাওয়াতে চাইছে। না গেলে ছেলেটা তো মন খারাপ করবে। আমি তোর কোনো কথাই শুনবো না। আজকে তুই আমার কথা শুনবি। চল, আমরা এখন আশফির দেওয়ার ট্রিটটা এনজয় করবো। চল আয়। বান্ধবীদের জোরে জোরেতে নীলা ওদের সাথে ক্যান্টিনে গিয়ে বসে। নীলার বান্ধবীরা যে যেটা খেতে চাইলো আশফি তার জন্য সেটাই অর্ডার করলো। শেষে নীলাকে বলছে, হ্যালো মিস, তুমি কি খাবে? নীলার আগে চোখ বড় বড় করে আশফির দিকে তাকিয়ে বলছে,
তুই রাগ করছিস নাকি যে রক্ত চুষে খাবে? রক্ত খেতে হবে না, তুই বরং আপাতত কোল্ড কফি খাও। আশফি সানগ্লাস চোখে দিয়ে শয়তানি হাসি দিচ্ছে। একটু পরেই সবার জন্য অর্ডার করা খাবারগুলো এসে গেল, তাই আশফি এবার নিজেই নীলার জন্য কোল্ড কফিটা আনতে যায়। কফি এনে নীলাকে দিতেই অবন্তী বলছে, দেখেছিস ছেলেটা নিজে গিয়ে তোর জন্য কফিটা আনলো, তবুও খাবি না? তো কি রে? তোমার বান্ধবী না খেলে আমি আমার কফিটা খেতে পারবো না। ও না খেলে আমি ধরে নেব তোমরা আমার ট্রিট গ্রহণ করোনি। নীলা, তুই না খেলে আমরাও কিন্তু এই ফাস্টফুডগুলো খেতে পারবো না। আমাদের কিন্তু খুব ক্ষুধা পেয়েছে, খাবার সামনে রেখে কতক্ষণ আর থাকা যায় বলতো? বান্ধবীদের কথা শুনে নীলার আগে আশফির দিকে তাকিয়ে কফিতে চুমুক দেয়। সেই সাথে সবাই খাওয়া শুরু করে। আশফিও কফিতে চুমুক দিতে দিতেই ভাবছে, খাও খাও নীলা খান, ভালো করে খাও। ওই কফি খেয়ে আজ তুমি আমার কাছে ডিসমিস। সোজা আঙুলে ঘি ওঠেনি বলেই আঙুল বাঁকা করে ঘিয়ে তুললাম। তখন ভালোভাবে বললাম, আর বাড়িতে চলো। মা বাবু তোমাকে ছাড়া যে আজ আমাকে বাড়িতে ঢুকতেই দেবে না, তাই তোমার এই কফিতে ঘুমের মেডিসিন দিয়ে দিয়েছে। কি হলো আশফি, তুমি এভাবে একা একা হাসছো কেন? কই না, মানে হ্যাঁ, আজকে আমার খুব ভালো লাগছে, তাই এই যে সবার সাথে মিউচুয়াল হয়ে গেল। আজকের হাসিটা কিন্তু খুব সুন্দর, অনেক কিউট, দেখলে মন জুড়িয়ে যায়। নীলার আগে প্রেমার দিকে তাকিয়ে বলছে, ভালো লেগেছে আশফিকে? প্রেম করবি? কর। ছি নীলা, তুই এইভাবে বলছিস কেন? আমাদের একজন ফ্রেন্ড খুবই হ্যান্ডসাম, আমি সেটাই বলছি জাস্ট। আশফির দিকে আমি নজর দেইনি, অন্যরা যেভাবে দেয় আমি ওকে সেইভাবে ভাবি না। তখনই লাবণ্য ক্যান্টিনে এসে ওদের সাথে আশফিকে দেখে বলছে, তোমারই কি শুধু আশফির কাছে ফ্রেন্ড, আমি নই? তারপর আশফির দিকে তাকিয়ে বলছে, জানো, তুমি আমাকে একবার টাকার প্রয়োজনে মনে করলে না, মনে খুব কষ্ট পেলাম। নীলা এবার তার রাগ সামলাতে না পেরে ওখান থেকে উঠে এলো, কিন্তু বেশি দূর আর যেতে পারলো না। কয়েকটা টেবিল পার হতেই নীলার মাথাটা ঝিমঝিম করে ওঠে। দুই হাত দিয়ে মাথাটা ধরে পড়ে যেতেই আশফি দৌড়ে এসে নীলাকে ধরে ফেললো। তোমার কি শরীর খারাপ করছে? বাকিরাও খাওয়া ছেড়ে উঠে এলো। আশফি নীলার মাথাটা তার বুকে রেখে নীলাকে ধরে আছে। নীলা এতক্ষণে ঘুমিয়ে গেছে। নীলা, কি হলো তোর? না, খাওয়ার জন্য মনে হয় শরীর দুর্বল হয়ে মাথা করে পড়ে গেছে। সে কখন থেকে ক্লাস করছে, তারপর স্যার আজকে এক্সট্রা অনেকক্ষণ ধরে ক্লাস নিয়েছে। আমি একটু আগেই খেতে বললাম, সেটাও তো খেলো না। দুর্বল শরীর কতক্ষণ আর চলে? মাথা ঘুরেও পড়বে না তো কে পড়বে? চল আমরা নীলাকে বাসায় দিয়ে আসি। আমি এক্ষুনি একটা ট্যাক্সি ডেকে আনছি। তোমাদের এত কষ্ট করতে হবে না, আমার বাইকে করে ওকে তাড়াতাড়ি বাসায় রেখে আসতে পারবো। আমাকে বন্ধু ভাবে না বলে কি বিপদের সময় পাশে থাকবো না? সে রেখে হয়? তোমরা তো আশফিকে চেনো, আশফি তার বন্ধুদের জন্য জান দিতে পারে। এখন থেকে তোমরাও তো আমার বন্ধু। ঠিক আছে, ওকে সাবধানে বাসায় দিয়ে আসো। ওর বাসা চেনো তো নাকি? হ্যাঁ হ্যাঁ, কতবার গেছি। না মানে ওর বাবা আমার বাবার বন্ধু তো, তাই বাবার সাথে ওদের বাসায় গিয়েছিলাম। তাহলে এখন আমি নীলাকে বাসায় দিয়ে আসছি। বাই গার্লস, তোমরা সাবধানে বাড়ি যেও। অবন্তী, প্রেমা সহ নীলা সব বান্ধবীরা আশফির মিষ্টি কথার পানিতে ভিজে সাঁতার কাটার মতো অবস্থা। আর লাবণ্য তো আশফির প্রেম জালে আটকা পড়ে গেছে। যদিও নীলাকে এখন আশফির বুকে দেখে একটু হিংসা হচ্ছে, আর শুধু মনে হচ্ছে, ইস, এই কপাল কেন আমার হলো না, আমি কেন আশফির বুকে মাথা রেখে ঘুরতে পারলাম না। আশফি এবার নীলাকে কোলে তুলে নিল। নীলাকে কোলে নিয়ে ক্যান্টিন থেকে বের হয়ে আসে। বের হওয়ার সাথেই এই দৃশ্য ডেনির চোখে পড়ে। আশফির কোলে নীলাকে দেখে ডেনির ছোটোখাটো একটা হার্ট অ্যাটাক করার মতো অবস্থা হয়। মাথার ভেতরে স্নায়ুগুলো এই দৃশ্যটা দেখার চাপ আর নিতে পারল না। বুকের বাঁ পাশটায় যেন কিসে কামড়ে ধরল। সে চোখের চারপাশে অন্ধকার দেখে ওখানেই পড়ে যায়। তারপর ডেনির বন্ধুরা তাকে ধরে ক্যাম্পাসের মেডিকেলের ডাক্তারের ওখানে নিয়ে গেল। আশফি নীলাকে নিয়ে বাইকে উঠে বসে। নীলাকে তার বাইকের সামনে বসিয়ে নীলার মাথাটা তার বুকে ধরে রেখেছে। নীলা গভীর ঘুমে আচ্ছন্ন। বাইক চালানোর সময় নীলা পড়ে যাবে ভেবে নীলাকে এক হাতে জড়িয়ে ধরে রেখেছে, আর অন্য হাত দিয়ে বাইক চালাচ্ছে। বাসার সামনে এসে আশফি নীলাকে বাইক থেকে নামিয়ে আবার ওকে কোলে তুলে নিল। নীলাকে কোলে নিয়ে বাসার ভেতরে ঢুকতেই সোফায় বসা মা আর দাদির চোখে পড়ে। কি রে বৌমার কি হয়েছে? শরীর খারাপ, ক্যাম্পাসে মাথা করে পড়ে গেছে। আশফির দাদি এবার উত্তেজিত হয়ে উঠে দাঁড়ালেন। নাত বউয়ের কোনো সুখবর নাকি? বৌমা তাড়াতাড়ি ডাক্তার ডাকো, আমার স্বপ্ন বোধ হয় এবার সত্যি হবে। দাদি, তুমি বলে কি বলো? কিচ্ছু বুঝলাম না। আর ডাক্তার ডাকতে হবে না, একটু পরে এমনি ঠিক হয়ে যাবে। আশফি, তুই আগে বৌমাকে ঘরে নিয়ে যা তো, তারপর আমি দেখছি। আশফি নীলাকে তার রুমে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিল।
আশফি নীলার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে হাসতে হাসতে ভাবছে, তুমি আসবে না, তোমার ঘাড় আসবে। শুধু ঘাড় নয়, পুরো শরীরে তুলে নিয়ে এসছে। ইস, এ দেখো, এই নিয়ে তোমাকে আমি কতবার ছুঁয়ে ফেললাম। সন্ধ্যায় ঘুম ভাঙার পর নীলা নিজেকে আশফির রুমে আবিষ্কার করে। প্রথমে একটা বড় চিৎকার দিলেও পরে আস্তে আস্তে স্বাভাবিক হতে থাকে। তখনই আশফিকে দেখলো রুমের ভেতরেই সোফায় বসে আছে। ওটা দেখে নীলা আবারও জোরে একটা দিল। কি হয়েছে? এইভাবে বারবার চিল্লানোর কোনো মানে হয়? কান ঝালাপালা হয়ে গেল আমার। তাতে দেখে নাও, এটা আমার বাড়ি, আমার রুম। দেখো অবাক হওয়ার পালা, তাতে শেষ করো। আমি এখানে কেন? কিভাবে এলাম? এই, তুই আমার সাথে কি করেছিস? আমি তোর রুমে কেন? কিছু করিসনি তো? আমার কিছু মনে পড়ছে না কেন? তখনই নীলার ক্যান্টিনে মাথা ঘুরে পড়ে যাওয়ার ঘটনার কথা মনে পড়ে যায়। সাথে সাথে নীলা বিছানা থেকে উঠে এসে আশফির শার্টের কলার চেপে ধরে। এই, তুই আমার রুমে এনে কি কি করেছিস বল? লুচ্চা, বেহাইয়া, তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। তুই নীল খানের সাথে চালাকি করছিস? আমার সাথে কি কি করেছিস সত্যি করে বল। আহা, ছাড়ো ছাড়ো। ওই তো তোমার ফোন বাজছে, হয়তো বাসা থেকে ফোন দিয়েছে। রিসিভ করে বলে দাও যে তুমি এইখানে। নীলা আশফিকে ছেড়ে দিয়ে ফোনটা রিসিভ করলো। হ্যালো মাম্মাম, বলো। হ্যাঁ রে, তুই কোথায়? তোর এক টিচার এসে বসে আছে আমাদের বাসায়। মানে? তুই নাকি তোর ডিপার্টমেন্টের এই স্যারকে আজকে আমাদের বাসায় আসতে বলেছিস। উনি সে কখন থেকে আমাদের বাসায় এসে বসে আছেন। তুই কখন আসবি? আর ওনাকে কেন আসতে বলেছিস বাসায়? হোয়াট? আমি কেন স্যারকে আসতে বলবো বাসায়? দাঁড়া, আমি ফোনটা তোর স্যারকে দিচ্ছি, তুই কথা বল। নীলা, তুমি কোথায়? আমি তো তোমার বাসায় চলে এসেছি। আমাকে আসতে বলে এখন নিজেই উধাও। আমার হবু শ্বশুর বাড়িতে তো আমি চলে এসেছি নীলা। আজকে ক্লাসরুমে তুমি তো আমায় এমনটাই লিখে দিয়েছিলে। শোনো, আমি তোমার উপর রাগ করে নেই, তাই তোমার কথা রাখতে তোমার বাসা মানে আমার শ্বশুরবাড়িতে চলে এসেছি। স্যারের কথা শুনে নীলার মাথা ঘুরে অবচেতন হয়ে পড়ে গেলেন। কাজের লোকেরা এসে ওনাকে ধরে ভেতরে নিয়ে গেল। নীলা, তুমি তো আমার ক্লাসের মধ্যে তোমার মনের কথা কাগজে লিখে দিলে। আমি বুঝে নিয়েছি সব, আর অপেক্ষা করবো না তোমায়। আজই তোমার বাবাকে আমাদের বিয়ের প্রস্তাবের কথা জানাবো। এদিকে নীলার মাথায় বাজ পড়া শুরু করলো। মাথার উপর বড় বড় বজ্রপাত হচ্ছে। স্যার, এসব কি বলছে? তাহলে কি ওই রক্তমাখা টিস্যু দিয়ে মুখ মোছা, এক্সট্রা ক্লাসের ভিতর রহস্যময় হাসি, এসবের কারণ এইটাই? উনি কি আশফির ছুঁড়ে দেওয়া কাগজের লেখাগুলো আমার লেখা ভেবে নিয়েছেন? আর সাথে ওটাও ভেবেছেন যে লেখাগুলো আমি ওনাকে উদ্দেশ্য করে লিখেছি। আশফি, তুই এটা কি করলি? কি হচ্ছে নীলা? নীলা ফোনটা ছুঁড়ে ফেলে ক্ষুধার্ত বাঘের মতো আশফির ওপর ঝাঁপিয়ে পড়ে। আশফিকে বিছানায় ফেলে আশফির বুকের ওপর চড়ে নখ দিয়ে শর্ট ছিঁড়তে ছিঁড়তে ইচ্ছে মতো আশফিকে কামড়াচ্ছে। নীলা, কি হচ্ছে? ছাড়ো। আমি তোমাকে আমার রুমে এনে কিছু করিনি। বিলিভ করো, তোমাকে কিচ্ছু করিনি। রুমের দরজা খোলা থাকায় আশফির চাচি রুমের ভেতরে আসতেই বিছানার ওপর আশফি আর নীলার এই অবস্থা দেখে চোখ ঢেকে ফেললেন। আর ওখান থেকে চলে যাওয়ার সময় শুনতে পেলেন, ওই তোকে আজ আমি আশফির বাচ্চা। আশফির চাচি সবগুলো দন্তপাটি কেলিয়ে হাসতে হাসতে বলছেন, আশফিকের বাচ্চা? তার মানে বৌমা নীলার বেবি হবে? আশফির চাচি এক দৌড়ে আশফির মা আর দাদিকে খবরটা দিতে গেলেন। আশফির মা আর দাদিকে নীলার বেবি হওয়ার খবরটা দিতেই সেখানে খুশির বন্যা বয়ে যেতে লাগলো। ওখানে উপস্থিত আশফির ভাবি বলছেন, এত তাড়াতাড়ি কি নীলার বেবি হওয়াটা ঠিক হবে? না মানে ও তো এখনো স্টুডেন্ট, বেবি সামলাতে পারবে না। নীলার বেবি সামলানোর জন্য আমরা তো আছি। এতগুলো মানুষ থাকতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তারপরেও আমার মনে হয়। আশফির মা রেগে বলল, চুপ করো। তাহলে কি তোমার মতো হবে নাকি? তুমি তো কোনো কাজেরই নও। আমার ছেলের জীবনটাই নষ্ট করে দিয়েছো তুমি। যাও এখান থেকে। আশফির ভাবি কান্না করতে করতে দৌড়ে ছাদের দিকে চলে গেলেন। ওদিকে নীলার বাড়িতে ওর মা স্যারের কথাগুলো শুনে অচেতন হয়ে যায়। তাই স্যারটা আর নীলার বাবার আসার জন্য অপেক্ষা না করে নীলার বাড়ি থেকে তখনকার মতন চলে আসেন। এদিকে আশিক নীলার বেবি হবার খবর শুনে আশফির রুমের দিকে যাচ্ছে আর আশফির নাম ধরে জোরে জোরে ডাকছে। নীলা আশিকের গলার আওয়াজ পেতে তাড়াতাড়ি আশফিকে ছেড়ে দেয়। আর আশিক রুমে ঢুকতেই আশফির বিছানার ওপর তার কম্বলটা নিয়ে গিয়ে গায়ে দিয়ে শুয়ে পড়ল, কারণ তার ড্রেসের অবস্থা ভালো নয়। নীলা এতক্ষণ ওর শার্ট ছিঁড়ে ফালাফালা করেছে, নখ দিয়ে গায়ে আঁচড় কেটে দিয়েছে, সারা গায়ে কামড়ে দাগ করে ফেলেছে। এই অবস্থাটা যদি ওর ভাই আশিক দেখে নেয়, তাই কম্বল গায়ে দিয়ে ক্ষতবিক্ষত গা ঢেকে বাঁচার একটা চেষ্টা মাত্র। আশিক রুমে আসতেই নীলা তার কিছু করতে না পেরে রুম থেকে বের হয়ে গেল।
আশফি কম্বলের ভেতর থেকে মাথা বের করে বলছে, ভাইয়া তুই এখানে? আরে এই খুশির সময় কম্বলের ভেতর শুয়ে কি করিস? যা মিষ্টি নিয়ে আয় তাড়াতাড়ি। আরে তুই বাবা হচ্ছিস, এটা খুশির সময় নয়। যা ওঠ, সুখবর পেয়ে তো ছুটে এলাম। এই কথা শুনে আশফির মাথা পুরো বিগড়ে গেছে, মাথার নাট বল্টু সব উলটপালট হয়ে গেল। আমি কার বাবা হচ্ছে? ভাই তুই সন্ধ্যাবেলা আমার সাথে মজা করতে এসেছিস? দেখে তো মনে হচ্ছে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানিস না, আর ওইদিকে তলে তলে আজ তো কাঁচা মাছটাই গিলে খেয়েছিস। তোর বউ মানে নীলা প্রেগনেন্ট। কথাগুলো আশফির মাথার ওপর দিয়ে যাচ্ছে, শরীরের প্রেশার বেড়ে গেছে, কাঁপতে শুরু করে আশফি। আমি তো নীলাকে কোনোদিন ছুঁয়ে। হইছে থাক, এখন আর কম্বলের ভেতরে শুয়ে লোক দেখানো লজ্জা পেতে হবে না। যা ওঠ। এটা বলেই আশিক আশফির গায়ের ওপর থেকে কম্বলটা টান দিল। এ কি এই অবস্থা কেন? কিরে, কে হামলা করেছিল? কই যুদ্ধ করতে গিয়েছিলি? আশিক হাঁ করে আশফির পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে তাকিয়ে দেখছে। আশফির অবস্থাতেই গা থেকে ছেঁড়া শার্টটা খুলে বাথরুমে দৌড় দেয়। ওদিকে নীলা ছাদে আসতেই দেখতে পায় আশফির ভাবি ছাদে রেলিং টপকানোর চেষ্টা করছেন। নীলা তাড়াতাড়ি ওখানে গিয়ে ওনাকে ধরে রেলিং থেকে নামলো। ভাবি কি করছিলেন আপনি? আপনি কি কোনোভাবে ছাদ থেকে লাফ দিতে চেয়েছিলেন, কিন্তু কেন? আশফির ভাবি তার চোখ মুছে বলছেন, ওসব তুমি বুঝবে না, তুমি অনেক ছোট। আমি যথেষ্ট বড় হয়েছি, আর আমি এই বাড়ির বউ, তাই আপনার কি হয়েছে এটা আমি জানতেই পারি। কি আর হবে, যা হবার তাই হবে। এরপর হয়তো আর এই বাড়িতে আমার কোনো মূল্যই থাকবে না, সেজন্য আমার আর বেঁচে থাকার কোনো মানে হয় না। তুমি যাও, রুমে গিয়ে বিশ্রাম নাও। এই সময় ঠান্ডা লাগাতে নেই। সন্ধ্যাবেলা ছাদের আবহাওয়াটাও ভালো না। এক সময়। হ্যাঁ, তোমার বেবির এখন থেকেই কেয়ার নিতে হবে। সবাই অনেক আশা করে আছে, তবে তোমার এত আগে বেবি নেওয়াটা একদম ঠিক হলো না। নীলা চোখ বড় বড় হয়ে গেল। হোয়াট? কিসের বেবি? সে কি, কিছুদিন পর তোমার বেবি হবে না, তার কথা বলছি। তাই প্রেগনেন্সির সময় এখন এত লাফালাফি করো না। নীলা ওখানেই মূর্তির মতো আটকে যায়, মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছে না, শুধু হাঁ করে নিজের পেটে একবার হাত রাখলো। আশফির ভাবি নীলাকে ধরে নিচে নিয়ে যায়। ওখানে সবাই বসে আছে, আর পাশে তাকাতেই আশফির সাথে চোখাচোখি হয়ে গেল। আশফি শুধু বারবার নীলার পেটের দিকে তাকাচ্ছে। হঠাৎ নীলা আশফির দিকে তাকিয়ে খেয়াল করলো সে ওর পেটের দিকে তাকিয়ে আছে। নীলা এবার রাগী চোখে আশফির দিকে তাকিয়ে সবার সামনে চেঁচিয়ে বলল, আমি প্রেগনেন্ট নই, তোমরা ভুল ভেবেছ। এটা বলেই নীলা হনহন করে হেঁটে রুমের দিকে চলে গেল। সবাই ওর চলে যাওয়ার দিকে একবার তাকিয়ে সব হাসি মুখগুলো যেন অমাবস্যার অন্ধকারের মতো হয়ে গেল। রাতের বেলা নীলা আশফির সাথে আর কোনো কথা বলল না। আশফির বিছানায় শুয়ে কম্বল গায়ে দিয়ে শুয়ে ঘুমিয়ে গেল। আর আশফি সোফায় শুয়ে শুয়ে সারাদিনের সকল ঘটনাগুলো মনে মনে করেই মুচকি মুচকি হাসছে। এভাবে হাসতে হাসতেই হঠাৎ করে হো হো করে উচ্চ শব্দে হেসে উঠল। মাঝরাতে আশফির অট্টহাসিতে নীলার ঘুম ভেঙে যায়। পাশ ফিরে নীলা আশফির দিকে রাগী চোখে তাকিয়ে বলছে, এত রাতে এইভাবে জোরে শব্দ করে হাসার মানে কি? নিজের ঘুম নেই বলে কি আর মানুষও ঘুমাবে না? আশফি হাসতে হাসতে নীলার দিকে তাকিয়ে বলছে, তোমার জন্যই তো আমার ঘুম পাচ্ছে না। তোমার ঘটনার কাণ্ডগুলো মনে হতেই আমার খুব হাসি পাচ্ছে। এত রাতে এটা হাসার সময়? তাহলে কিসের সময়? আমি তো ওসব বলতে পারছি না। নীলা এবার উঠে বসলো। বের হয় রুম থেকে, বাইরে গিয়ে হাস। ভালো করে তাকিয়ে দেখো, এটা আমার বাড়ি আর আমার রুম, আর আমাকে রুম থেকে বের করে দিচ্ছ। নীলা এবার রুমের দেয়ালে তাকিয়ে ভালোভাবে খেয়াল করলো দেয়ালের কোথাও ছুঁয়ো না আমায় লেখা নেই। কিন্তু ও তো ওই দিন যাওয়ার আগে দেয়ালে সব জায়গায় ছুঁয়ো না আমায় লিখে দিয়ে গিয়েছিল। সেই লেখাগুলো একটাও নেই, সব মুছে দেওয়া হয়েছে। আর একটা জায়গায় গিয়ে ওর চোখ আটকে যায়, কারণ সেখানে লেখা রয়েছে ছোবো তোমায়। ওই লেখার মানে কি? যেটা দেখতে পাচ্ছ সেটাই। মস্করা করিস আমার সাথে? তুই কি আমায় ভালোবাসিস না তো? এটা বলেই নীলা তার গায়ে মাথার কম্বল মুড়ি দিয়ে আবারও শুয়ে পড়ল। কিন্তু মনে মনে নীলা আশফির থেকে আরও কিছু শুনতে চাইছে। আশফি কিছু না বলায় অভিমানে নীলা চোখ বন্ধ করে আবারও ঘুমিয়ে গেল। আশফি নীলার কথাটা ভাবতে থাকে, আমি তো নীলাকে ভালোবাসি না, তাহলে আমি ওই কথা লিখলাম কেন? কি যেন লিখলাম? আর আমি সবসময় তো নীলার কথা ভাবি কেন? দেখ, মাথাটা গেছে আমার। আজকাল সবাই আমাকে একাই হাসতে হাসতে দেখে কত কিছু ধারণা করছে। কেউ কেউ বলছে প্রেমে পড়লে নাকি এমন হয়। আশফি সোফা থেকে উঠে রুমের বারান্দায় গিয়ে ঝিঝি পোকার আওয়াজ শুনতে শুনতে চাঁদের আলো গায়ে মেখে আবারও নীলার কথা ভাবছে। সকালবেলা ক্যাম্পাসে। স্যারের কি হলো বলতো?
আজকে রুটিনে ওনার ক্লাস নেই, অথচ আজকেও এই স্যার আবার ক্লাস নেবেন। আর পুরো ক্লাসে তো উনি শুধু নীলার দিকে এই তাকিয়ে লক্ষ্য কর, অন্য কারোর দিকে তো তেমন তাকায় না। আমি কালকে বিষয়টা খেয়াল করলাম। আমিও দেখেছি নীলার প্রতি স্যারের একটু বেশি এক্সট্রা। স্যার কি নীলার প্রেমে পড়ে গেছে নাকি? হাও, কি মাইরি!